হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে যে মিশ্রণ যে চ্যাপ্টার রয়েছে সেই মিশ্রণের বেসিক যে পদ্ধতি রয়েছে সেই বেসিক পদ্ধতির সাহায্যে বিভিন্ন চ্যাপ্টার থেকে কিভাবে ওই মিশ্রণের যে বেসিক পদ্ধতি রয়েছে তার সাহায্যে কিভাবে প্রবলেমগুলোকে সহজে সলভ করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। তো বিভিন্ন চ্যাপ্টার বলতে কি না, সেটা তোমার প্রফিট অ্যান্ড লস হতে পারে, সেটা ইন্টারেস্ট রিলেটেড কোনো চ্যাপ্টার হতে পারে, বা এভারেজ সংক্রান্ত কোনো হতে পারে, অথবা টাইম অ্যান্ড স্পিড। তো বিভিন্ন যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেই বিভিন্ন চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বা পরীক্ষায় আসার যোগ্য যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলোকে ওই একটাই পদ্ধতি, মিশ্রণের যে বেসিক পদ্ধতি রয়েছে সেই বেসিক পদ্ধতির সাহায্যে আজকে তোমাদেরকে করে দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত যে চ্যাপ্টারগুলো আজকে করাবো, যে সমস্ত চ্যাপ্টার, সেই সমস্ত চ্যাপ্টারগুলো একটা মিশ্রণের যে বেসিক পদ্ধতি তার সাহায্যে কীভাবে করা সম্ভব হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। তো প্রথম যে অঙ্কটা দেখো সেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে কি না, ইন্টারেস্ট রিলেটেড যে প্রশ্ন আর কি, সেটাকেও আমরা কিন্তু এভাবে করতে পারবো। সেটা কি আগে অঙ্কটা দেখে নিই। বলছে যে এক ব্যক্তি ৮,০০০ টাকা দুটি অংশে ভাগ করে 2 বছরের জন্য যথাক্রমে 8% ও 12% সুদের হারে জমা রাখলেন। মেয়াদ শেষে মোট 1520 টাকা সুদ পেলে কত টাকা 12% হারে জমা রেখেছিলেন। তো এখানে একটা জিনিস দেখো, যে শুরুতেই আমরা যেটা বললাম যে সেটা হচ্ছে কি, যে মিশ্রণের যে বেসিক পদ্ধতি আছে সেটার সাহায্যে করব। তো মিশ্রণের যে বেসিক পদ্ধতি সেটা করতে গেলে এখানে প্রথমে যে টাকাটা দিয়েছে সেটা হচ্ছে কত না, 8,০০০ টাকার 2 বছরে সুদ দিয়েছে কত না 1520 টাকা। প্রথমে এটাকেই আমাকে আসতে হবে যে 8,০০০ টাকার 2 বছরে সুদ দিয়েছে কত না 1520 টাকা। তাহলে আমি প্রথমে বের করে নিই যে 1 বছরে সুদ কত। ঠিক আছে, 1 বছরে সুদ কত বা সুদের যে শতাংশ সেটা কত। তো সুদের শতাংশ যদি আমরা প্রথমে বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, 100 টাকার 1 বছরে সুদ কত। তো প্রথমে আমরা 1 বছরের যে সুদ সেটা কত হবে না 1500, 2 বছরে যদি 1520 টাকা হয় তাহলে 1 বছরের জন্য কত হবে বাই 2 হবে। তো সেক্ষেত্রে কত হবে না 760 টাকা হচ্ছে কত না 8,০০০ টাকার 1 বছরের সুদ। তাহলে সুদের যে শতকরা হার, সে সুদের শতকরা হার আমরা বের করিনি, তার কারণ যে টাকাটাকে ভাগ করেছে 8,০০০ টাকাকে দুটো ভাগে ভাগ করেছে সেখানে সুদের শতাংশ দেওয়া আছে, সুতরাং এখানে সুদের শতাংশ বের করতে হবে। সেটা হচ্ছে কত না 8,০০০ টাকার 1 বছরের সুদ হচ্ছে কত 760 টাকা। তাহলে 100 টাকার কত হবে না 760, তাকে আমরা কি করব 8,০০০ দিয়ে আমরা ভাগ করব, যেহেতু শতাংশের হিসাবে হবে তাহলে সেক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এক্ষেত্রে দুটো শূন্য আর একটা শূন্য, টোটাল 3টে শূন্য আমাদের চলে গেল। তাহলে 8 দিয়ে করলে 8 9 72, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 9.5% হচ্ছে কি না সুদের হার। ঠিক আছে, তার মানে 8,০০০ টাকার যে এভারেজ যে রেট অফ ইন্টারেস্ট সেটা কত বেরিয়েছে না 9.5%। কিন্তু অঙ্কে আমাদের যে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে একটা টাকা হচ্ছে কত না 8%-এ এবং আরেকটা টাকা কত না 12%-এ রাখা হয়েছে, এবং এক্ষেত্রে এভারেজ যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কত না 9.5%। তাহলে সেক্ষেত্রে আমরা মিশ্রণের বা মিক্সচার চ্যাপ্টারের যে বেসিক যে পদ্ধতি সেটার সাহায্যে আমরা করে নেব। সেটা হচ্ছে কত না 8 থেকে যদি 9.5 থেকে আর 8-এর মধ্যে ডিফারেন্স কত না সেটা হচ্ছে কত না 1.5, আর 12 আর 9.5-এর মধ্যে কত হয়ে যাচ্ছে না 2.5। তাহলে সেক্ষেত্রে পয়েন্ট যদি তুলে নিই তাহলে সেক্ষেত্রে 5 দিয়ে কাটবো, এক্ষেত্রে কত হবে 5 হবে, এবং এক্ষেত্রে 5 দিয়ে কাটলে কত হবে না 3 হবে। তার মানে এক্ষেত্রে যে অনুপাত সেটা হচ্ছে কত না 8% যে টাকাটা রেখেছিল সেটা যদি 5 অনুপাত হয় তাহলে 12% যে টাকাটা রেখেছিল সেটা কত হবে না 3 অনুপাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে 12%-এ কত টাকা তিনি রেখেছিলেন। তো 12%-এ তাহলে সেক্ষেত্রে কত হবে, টোটাল হচ্ছে কত 5 আর 3 8। ঠিক আছে, টোটাল টাকা হচ্ছে কত 8,০০০ টাকা। তো এই 8,০০০ টাকার তাহলে যদি 12%-এর কথা বলে তাহলে সেক্ষেত্রে কত না টোটাল হচ্ছে 5 আর 3 8, তার মানে 8-এর মধ্যে 3, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3 8। তো সেক্ষেত্রে আমরা টাকা বের করে ফেলতে পারবো। 8 দিয়ে কাটলে সেক্ষেত্রে কত হবে 1,000, তার মানে এই ক্ষেত্রে বা এই অঙ্কের ক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 3,000 টাকা। তার মানে প্রশ্নে যেটা দেওয়া ছিল যে 12% হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন না 12% হারে তিনি জমা রেখেছিলেন কত না 3,000 টাকা। তাহলে বুঝতেই পারছো মিশ্রণের যে বেসিক পদ্ধতি সেটাকে নিয়ে আসার জন্য দুটো পার্সেন্টেজ দেওয়া ছিল 8 এবং 12। তাহলে যেহেতু এখানে 8,০০০ টাকা 2 বছরে বলেছে তাহলে আমরা সেই পার্সেন্টেজে কনভার্ট করলাম। তাহলে 100 টাকার 1 বছরে সুদ কত বা সুদের হার কত, ঠিক আছে, সেটা হচ্ছে কত 9.5%। তো সেক্ষেত্রে আমরা বেসিক যে পদ্ধতি তার সাহায্যে করলাম যে 8 এবং 12% তাদের অনুপাত কত 5 আর 3। তাহলে 12%-এর ক্ষেত্রে যদি জানতে চেয়েছি তাহলে সেক্ষেত্রে কত হবে না 5 আর 3 8-এর মধ্যে 3 আর 5 হচ্ছে কত 3 আর 8 হচ্ছে কত না 12%। যদি একইভাবে বলতো যে 8% কত সেক্ষেত্রে কী করতাম না 8,০০০-এর আমরা করতাম না 5 এর 8,
তাহলে সেক্ষেত্রে আমাদের বেরিয়ে যেত কত না 5,000 টাকা। এবারের অঙ্ক দেখো, সেটা হচ্ছে কি যে স্পিড অ্যান্ড ডিস্টেন্স যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকেই নেওয়া অঙ্কটা, খুবই ভালো অঙ্ক। তো অঙ্কটাতে কী বলছে এখানে, যে এক ব্যক্তি 100 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে, কিছু অংশ 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে এবং বাকি অংশ 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ে যান, কত কিলোমিটার তিনি হেঁটেছিলেন। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা জিনিস প্রথমে দেখো, যে সেটা হচ্ছে কি না, বলছে যে 100 কিলোমিটার পথ, সেটা তার জন্য সময় নিয়েছে কত না 10 ঘন্টা সময় নিয়েছে। তাহলে এখানে যেহেতু আমাদের অঙ্কের ক্ষেত্রে দুটো হাঁটার স্পিড দিয়েছে, একটা হচ্ছে হেঁটে গেলে তার স্পিড কত প্রতি ঘন্টায়, এবং আরেকটা হচ্ছে যে সে দৌড়ে গেলে তার স্পিড কত। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে বের করে নেবো যে 100 কিলোমিটার যদি 10 ঘন্টায় যায়, তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টায় কত যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 100/10, তার মানে সেক্ষেত্রে তার স্পিড কত হবে না 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার স্পিড। তার মানে এটা এভারেজ স্পিড বেরিয়ে গেল। তো এবারে অঙ্কে যে দুটো স্পিডের কথা বলেছে, একটা হচ্ছে কত 7 এবং আর একটা হচ্ছে কত না 12। একটা হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, আর একটা হচ্ছে কত না 12 কিলোমিটার পার আওয়ার। এবং এক্ষেত্রে যেটা এভারেজ যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কত না 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্ষেত্রে আমরা যে মিশ্রণের পদ্ধতি রয়েছে তার সাহায্যে আমরা করে ফেলবো। তাহলে 12 থেকে 10 গেলে সেক্ষেত্রে কত হবে 2 হবে, এবং 10 থেকে 7 গেলে সেক্ষেত্রে কত হবে 3 হবে। তার মানে এদের যে সময়ের অনুপাত যেটা বেরিয়েছে সেটা কি হবে না, সেটা হচ্ছে সময়, যেহেতু সব কিলোমিটার পার আওয়ারে আছে, তো এই স্পিডে যদি যায় এবং এভারেজ স্পিড হচ্ছে এইটা, তাহলে সেক্ষেত্রে তাদের সময়ের অনুপাত কী হবে না, যেটা হেঁটে গেছে সেটা যদি 2 ঘন্টা সময় লাগায়, আর যেটা 12 কিলোমিটার পার আওয়ার যেটা দৌড়ে গেছে সেটার ক্ষেত্রে সময় কত লাগবে না 3। তো এদের হাঁটা এবং দৌড়ানোর যে সময়ের যে অনুপাত সেটা হচ্ছে কত না 2:3। তাহলে টোটাল হচ্ছে কত 2 আর 3 5 হচ্ছে, কিন্তু আমাদের এখানে সময় টোটাল দিয়েছে কত না 10 ঘন্টা। তো 10 ঘন্টা যদি হয় তাহলে 2 আর 3 5 হচ্ছে, তাহলে 5-এর ডবল, তাহলে 2 গুণ। তাহলে 2 যেটা আছে সেটা ক্ষেত্রে 2 গুণ হয়ে গিয়ে সেটা কত হয়ে যাবে না 4 ঘন্টা হয়ে যাবে, এবং 3 যেটা আছে সেটারও 2 ঘন্টা 2 দিয়ে গুণ করব, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 6 ঘন্টা হয়ে যাবে। তো আমাকে জানতে চেয়েছে প্রশ্নে সেটা হচ্ছে কি যে কত কিলোমিটার তিনি হেঁটেছিলেন মানে কি না, সেটা হচ্ছে কত 7 কিলোমিটার পার আওয়ার। তো সেটার ক্ষেত্রে কত সময় লেগেছে না 4 ঘন্টা সময় লেগেছে। তো স্পিড কত ঘন্টায় হচ্ছে 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত যাবে না 7 × 4। তো সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে না উত্তর হচ্ছে কত না 28 কিলোমিটার, এটাই হচ্ছে উত্তর। তার মানে তিনি হেঁটেছিলেন কত না 28 কিলোমিটার। ঠিক একই রকমভাবে যদি তিনি বলতো যে তিনি কত দৌড়েছিলেন, কত কিলোমিটার বা কতটা রাস্তা তিনি দৌড়ে গিয়েছিলেন, তো সেক্ষেত্রে একই রকম করতে পারবো। সেটা হচ্ছে কত 6, তো ঘন্টায় কত হচ্ছে 12 যাচ্ছে, তাহলে 12×6 কত হয়ে যেত 72। তো দুটো যোগ করে দেখবে ঠিক 100ই হচ্ছে, 12×6 72, আর এখানে 7×4 28, 72 আর 28, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 100 হয়ে যাচ্ছে। সুতরাং অঙ্ক কিন্তু খুবই সহজ, বেসিক পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা খুব সহজে কিন্তু করতে পারবো। তো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন অঙ্ক। সুতরাং এই অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে তোমরা সলভ করতে পারবে। এভারেজ যে অঙ্ক সেটা হচ্ছে গড় সম্বন্ধীয় বা এভারেজ রিলেটেড যে অঙ্ক, সেই অঙ্কটা কী বলছে এখানে, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা হলে ওই অফিসে মোট কতজন কর্মী আছে। ঠিক আছে, তাহলে এখানে যে প্রথমে যেটা দিয়ে সেটা হচ্ছে কি গড় বেতন এখানে বলে দিয়েছে। গড় বেতন কত না, গড় বেতন হচ্ছে 8,000 টাকা। আমাদের শুরুতে বলে দিয়েছে, আমাদের বের করার আর কোনো দরকার নেই, যেটা আগে দুটো অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা এভারেজ যেটা বেরোয় সেটা আমরা বের করে নিচ্ছি, কিন্তু এক্ষেত্রে বলে দিয়েছে যে গড় বেতন অফিসার এবং কর্মীদের ক্ষেত্রে কত না, সেটা হচ্ছে কত না 8,000। এবার কী আছে না অফিসার আছে এবং কর্মী আছে, তো সেক্ষেত্রে তাদের যে অনুপাত গড়ে মানে বেতনের অনুপাত সেটা হচ্ছে কত, একটা হচ্ছে কত 12,000 এবং আর একটা হচ্ছে কত না, দুটোর ক্ষেত্রে বলেছে যে 7 জন অফিসারের 12,000 এবং বাকি কর্মীদের হচ্ছে কত না 6,000 টাকা। তাহলে একটা হচ্ছে 12,000 টাকা অফিসারদের এবং কর্মীদের হচ্ছে কত না 6,000 টাকা। ঠিক আছে, আর এখানে যেটা আমরা গড় যেটা পেয়েছি সেটা হচ্ছে কত না 8,000 টাকা। তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে কি যে এদের যে সংখ্যার যে অনুপাত সেটা আমরা সহজে বের করতে পারবো। তাহলে কত যে 8,000 আর 6,000-এর মধ্যে কত হচ্ছে না 2,000, এবং 12,000 এবং 8,000-এর মধ্যে কত হচ্ছে না 4,000। তাহলে এক্ষেত্রে এদের অনুপাত কত হবে না 1:2 হয়ে যাবে। যেহেতু 2:4 হয়েছিল, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 1:2।
তার মানে যদি অফিসার যদি থাকে, এটা হচ্ছে কি না এটা হচ্ছে অফিসার, ঠিক আছে, এটা হচ্ছে কি না এটা হচ্ছে অফিসার, আর এটা হচ্ছে কি কর্মী। তাহলে সেক্ষেত্রে অফিসারের সংখ্যা বা অফিসারের অনুপাত যদি কত হয় 1 হয়, কিন্তু এখানে অফিসারের সংখ্যা কিন্তু বলে দিয়েছে সেটা হচ্ছে কত না 7। তাহলে এই 1 গুণ বা 1 টাইমস যদি 7 হয়, তাহলে 2 গুণ যেটা সেটা কত হবে না একে আমরা 7 দিয়ে গুণ করব এবং এর সংখ্যা কত হয়ে যাবে না 14 হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে অফিসার হচ্ছে 7 জন আর এমনি কর্মচারী হচ্ছে কত না 14 জন। প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে মোট কত কর্মী আছে। তো মোট যদি কর্মীর সংখ্যা বলে অফিসে, তাহলে সেক্ষেত্রে কত হবে না 7 জন আর 14 জন দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 21 জন কর্মী এই অফিসে মোট রয়েছেন, ঠিক আছে, একদম সোজা অঙ্ক। সুতরাং এখানে গড় যে বেতন যেহেতু আমাদের দিয়ে দিয়েছে বের করতে হয়নি, তাহলে সহজভাবে আমাদের অফিসারের যে গড় বেতন এবং কর্মীদের গড় বেতনের সঙ্গে যে গড় বেতন আমরা রেখে দিয়ে আমরা দেখলাম এদের অফিসার এবং কর্মীদের অনুপাত কত, সংখ্যার অনুপাত না 1:2। তো এক্ষেত্রে আমাদের যেটা অফিসারের সংখ্যা দিয়ে দিচ্ছে কত না 7, তাহলে এই 1 টাইম যদি 7 হয়, তাহলে কর্মীদের যেটা 2 অনুপাত বেরিয়েছে সেটা কত হবে না 14 হবে। তো অফিসের মোট কর্মীর সংখ্যা তাহলে কত না 7 + 14, তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 21। এবারে যে অঙ্ক দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষায় এসেছে, লাভ ক্ষতির অঙ্ক যেটা। তো এই অঙ্কটাতে কী বলছে প্রথমে আমরা দেখে নিই। সেটা হচ্ছে কি যে 4000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 3.5% লাভ হয়। তো ঘোড়াটির ক্রয়মূল্য কত? তো এখানে আমি ইচ্ছা করে এই ধরনের অঙ্ক দিয়েছি, তার কারণ হচ্ছে যে অনেক অঙ্কের ক্ষেত্রে দেখবে যে ঘোড়াকে এত % লাভে বিক্রি করছে, গাড়িটাকে এত % লাভে বিক্রি করছে, আর মোটের উপর লাভ দেওয়া আছে। তো সেক্ষেত্রে সবগুলো একই, সুতরাং অসুবিধা নেই। কিন্তু যেই কারণে আমি এখানে একটাকে লাভ দেখিয়েছি এবং আরেকটাকে ক্ষতিতে দেখিয়েছি। তো সেক্ষেত্রে তোমাদের দেখে নাও যে এই ধরনের অঙ্ক যখন ক্ষতিতে থাকবে বা একটা লাভ এবং ক্ষতি দুটোই লাভ না থেকে যদি একটা লাভ একটা ক্ষতি থাকে, তাহলে সেক্ষেত্রে অঙ্কগুলোকে আমরা কিভাবে করব। তো এখানে টোটাল যে টাকাটা সেটা কত বলেছে না 4000 টাকায় দুটো জিনিস কিনেছে। 4000 টাকায় ঘোড়া এবং আর কি কিনেছে না গাড়ি কিনেছে, ঠিক আছে। তো একটা দিয়ে দিচ্ছে, এখানে দিয়ে দিচ্ছে মোটের উপর লাভ। তো মোটের উপর মানে যেটাকে আমরা এভারেজ বলি আর কি, সেটা কত বলেছে না 3.5% কী হয়েছে না লাভ হয়েছে, ঠিক আছে। 3.5% মোটের উপর লাভ মানে গড় আর কি, বা এভারেজ যে লাভটা সেটা। তো এখানে একটা জিনিস দিয়েছে যে প্রথমে ঘোড়াটাকে 20% লাভে এবং গাড়িটাকে 10% ক্ষতিতে। প্রথমে একটাকে দিয়েছে কত না ঘোড়া, যেটা প্রথমে হচ্ছে ঘোড়া 20% লাভে, এবং আর একটা কী দিয়েছে না যেটা গাড়ি সেটাকে দিয়েছে 10% ক্ষতিতে দিয়েছে। আর এখানে গড় যেটা লাভ সেটা দিয়েছে কত না 3.5%। তো এখানে একটা জিনিস দেখো, সরাসরি তোমরা যদি এভাবে লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি যে আমি বললাম না যে দুটোই যদি লাভে থাকতো, যে এটা 20% লাভে ঘোড়াটাকে বিক্রি করলো, গাড়িটাকে 10% লাভে বিক্রি করলো, মোটের উপর লাভ হচ্ছে 3.5%, সবগুলোই লাভ, সুতরাং আমাদের করতে কোনো রকম কোনো অসুবিধে নেই। কিন্তু যখন একটা লাভ বা একটা ক্ষতি থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না যেটা লাভ সেটা কিছু নেই বা তোমরা ধরে নিতে পারো সেটা হচ্ছে প্লাস, আর যেটা ক্ষতি সেটাকে তোমরা কি করবে না অবশ্যই মাইনাস ধরে নেবে। এটাকে কিছু না ধরলেও যেটা ক্ষতি সেটা কিন্তু মাইনাসে রাখতে হবে। তাহলে এবার আমরা যে বেসিক যে রুলস সেই রুলসে আমরা চলে আসি, এবং সেক্ষেত্রে কত হচ্ছে দেখে নাও 20 আর 3.5 এদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে কত না 16.5, ঠিক আছে। আর এখানে কি হবে, এটা তো ছোট, এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, তাই না। তার মানে এক্ষেত্রে 3.5 থেকে 10 যাবে। এই যে ব্যাপারটা সেটা হচ্ছে কি না এটাকে করে নিই 3.5 মাইনাস কত করব না -10, ঠিক আছে। ভালো করে দেখে নাও, সেটা হচ্ছে কি না যেহেতু এটা -10 আর এটা হচ্ছে কিছু নেই মানে কি +3.5, তাহলে প্রথমে এই দুটোর মধ্যে কি হয়, একটা হচ্ছে এর থেকে বড় হবে আর একটা হচ্ছে এর থেকে ছোট হবে। তাহলে হচ্ছে কি না একটা জিনিস দেখো, এটার থেকে এটা ছোট, ঠিক আছে, কিন্তু আবার এটার থেকে এটা ছোট। তাহলে সেক্ষেত্রে কী করবো না 3.5 থেকে 3.5 থেকে আমাদের কি করব না -10কে বিয়োগ করব। কীভাবে না 3.5 মাইনাস কত না যা আছে সেটাই, তো কত আছে না শুধু 10 নেই -10 আছে। তার মানে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 3.5 মাইনাসে মাইনাসে +10, তো এক্ষেত্রে কত হয়ে যাবে না 13.5 হবে। তার মানে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 13.5। এইটা কিন্তু ভালো করে একটু খেয়াল করবে, যে ক্ষেত্রে কি থাকবে না ক্ষতি থাকবে। সরাসরি তোমরা যদি বসিয়ে দাও এখানে 20 আর এখানে 10, তাহলে 20 থেকে 3.5 গেলে 16.5, আর 10 থেকে 3.5 গেলে কত হয়ে যাবে না 6.5, তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে।
সুতরাং ক্ষতি যখন থাকবে সেক্ষেত্রে তাকে মাইনাস দিয়ে করবে এবং 3.5 মাইনাস কত করব না -10, 3.5 মাইনাস কত না -10, তার মানে মাইনাসে মাইনাসে তখন কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এবার আমরা কী করলাম না পয়েন্টটাকে তুলে ফেললাম, সরাসরি আমরা 15 দিয়ে করে নেব। তো কাটলে কত হবে 15 9 135, আর এক্ষেত্রে 15 দিয়ে করলে 15 একে 15, 15 একে 15, তার মানে এদের ক্ষেত্রে যে অনুপাত হচ্ছে সেটা হচ্ছে কত না 9:11, ঠিক আছে। তার মানে এদের যে মূল্যের যে অনুপাত, যে 4000 টাকা যেটা ঘোড়া, এটা হচ্ছে ঘোড়া, ঠিক আছে, এটা হচ্ছে কি না এইটা হচ্ছে ঘোড়া এবং এটা হচ্ছে কি না এটা হচ্ছে গাড়ি, ঠিক আছে। তো এই যে দুটো জিনিস, তাহলে আমাদের চেয়েছে কি যে ঘোড়া কত দামে কিনেছে, এই 4000 টাকার মধ্যে ঘোড়ার দাম কত আছে না টোটাল হচ্ছে কত না 9 11, এদের যোগফল কত 20, তো তার মধ্যে ঘোড়া কত না 9/20, তাহলে 4000 টাকা যেটা তার কত হবে না তার 9-এর 20 হচ্ছে কি না ঘোড়ার দাম। 0 দিয়ে কাটলাম, 2 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 200, তার মানে সেক্ষেত্রে ঘোড়ার দাম কত এই 4000 টাকার মধ্যে কত না সেটা হচ্ছে কত না 1800 টাকা, বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত 1800 টাকা। যদি আমাদের গাড়ির কথা বলতো তাহলে সেক্ষেত্রে একই রকমভাবে করতে পারতাম, 4000 টাকার কত হয়ে যাবে না সেক্ষেত্রে 11/20, তো সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি কত হয়ে যেত না 2200 টাকা, ঠিক আছে। সুতরাং অঙ্কটার মধ্যে কিছু নেই, এই ধরনের অঙ্ক, এই অঙ্ক কিন্তু একাধিকবার পরীক্ষায় এসেছে। দুটোই যদি লাভ থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই একটা ক্ষতি থাকবে যেখানে দেখানোর জন্য বললাম সেই ক্ষতি কিন্তু আমরা এভাবেই করব। সেটা কী হয়ে যাবে না এখানে কিন্তু যেমন 20 থেকে 3.5 আমরা বিয়োগ করলাম, এটা কিন্তু 10 থেকে 3.5 বিয়োগ করলে হবে না, 3.5-এর সঙ্গে 10 কী করতে হবে না যোগ করতে হবে। কীভাবে হবে সেটা আমরা দেখালাম, যে 3.5 থেকে মাইনাস কত না -10, তার মানে এটা যোগ হয়ে গিয়ে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 13.5। সুতরাং এই ধরনের অঙ্ক জাস্ট একটুখানি খেয়াল রাখবে, তাহলে সেক্ষেত্রে ভুল আর কোনো রকম কোনো সম্ভাবনা হবে না। এবারের অঙ্ক আয় ব্যাংক সংক্রান্ত অঙ্ক, তো অঙ্কটা ভালো করে বুঝে নিতে হবে। অঙ্কটাতে কী লেখা আছে আগে দেখে নিই, যে এক ব্যক্তির প্রাথমিক আয় 7200 টাকা, তার বেতন 20% বৃদ্ধি পেল, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য খরচ 30% বৃদ্ধি পেল এবং সঞ্চয় কী হলো না 6% তার কী হয়ে গেল না হ্রাস পেয়ে গেল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে প্রশ্ন বলেছে তার বৃদ্ধিপ্রাপ্ত খরচ এবং হ্রাসপ্রাপ্ত সঞ্চয় নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, প্রথমে যেটা দিয়েছিল সেটা হচ্ছে কত না 7200 টাকা, এখানে টাকার পরিমাণ দিয়েছে, এবং এখানে যেটা বলেছে যে 20% বৃদ্ধি পাওয়ার জন্য এখানে তার কি হয়ে গেছে না খরচ 30% বেড়ে গেছে। তাহলে প্রথম যেটা বলছি সেটা হচ্ছে কি খরচ বা এক্সপেন্ডিচার, ঠিক আছে, সেটা হচ্ছে কত না কতটা বেড়েছে না 30% বৃদ্ধি পেয়েছে, খরচ বা এক্সপেন্ডিচার তার 30% বৃদ্ধি পেয়েছে। এবার সঞ্চয় করছে বা ইনভেস্ট করছে, যেটাকেই তোমরা বলো ইনভেস্ট করছে, সেটা হচ্ছে কত না সেটা কিন্তু তোমার কত হয়ে গেছে না 6% হ্রাস পেয়ে গেছে, 6% হ্রাস পেয়ে গেছে। তো একটু আগে যে অঙ্কটা করলাম সেটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুটোতেই প্রফিট নেই, একটাতে প্রফিট আছে আর একটাতে লস আছে। তো দুটোই যদি প্রফিট থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি এখানে যদি দুটোই যদি কী হতো না বৃদ্ধি পেত তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে খরচ বা এক্সপেন্ডিচার বলছে 30% বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে জমিয়েছে বা সঞ্চয় করেছে কিন্তু 6% সে কী হচ্ছে কমে গেছে। তো কমে গেছে মানে এক্ষেত্রে আমরা কি করব না মাইনাস সাইন দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কত না আয় বৃদ্ধি হয়েছে কত না 20%, তাহলে এটা হচ্ছে কত না এভারেজ বা গড়ে। তাহলে এটা থেকে আমরা যদি করে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের অনুপাত তাহলে আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কত হবে 30 আর 20-র ক্ষেত্রে কত হয়ে যাবে না 10 হয়ে যাবে। আর এখানে যেটা সেটার ক্ষেত্রে কিন্তু মাইনাস করব না, তার কারণ কি আমরা যেটা করেছিলাম যে যদি মাইনাস থাকে তখন সেটা আগের অঙ্কের ক্ষেত্রে করেছিলাম সেটা কি হয়ে যাবে না প্লাস হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে 20 আর 6, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 26 হয়ে যাবে। তার মানে 26:10 বা এক্ষেত্রে কত হয়ে যাবে না 13:5 এই অনুপাতে আমাদের হয়ে যাবে। এবং সেটা কি না এদের হচ্ছে যে প্রথমটা হচ্ছে কি না এটা হচ্ছে এক্সপেন্ডিচার বা যেটাকে কি বলছি কি যে জমা, ঠিক আছে, খরচ, এবং এটা হচ্ছে কি না সঞ্চয়। তাহলে যেটা জমা এবং খরচের যে অনুপাত সেটা হচ্ছে কত না 13:5। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেব যে প্রথমে যেটা করেছে সঞ্চয় যেটা করেছিল সেটা ক্ষেত্রে কত হবে না প্রাথমিক যে সঞ্চয়, ঠিক আছে, প্রাথমিক সঞ্চয় কত না 7200, সেটা হচ্ছে কত না কত হচ্ছে না 13 গুণিতক 13 বাই কত হয়ে যাবে না 18। তো এটাকে আমরা প্রথমে সলভ করে নিই। এটা হচ্ছে কি না প্রাথমিক যে তোমার কি দিয়েছে না খরচের কথা বলেছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কত হবে না 18 4 72, ঠিক আছে, 400, তার মানে 13 4 52, তো 5200 টাকা হচ্ছে কি না তার প্রাথমিক খরচ ছিল। তো
তো এখন খরচ কত না, এখন খরচ বলেছে 30% তার বেড়ে গেছে। তাহলে 30% বাড়লে এই 5200 টাকা 30% বেড়ে গেছে, তাহলে 5200 টাকা 30% যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কত হবে, 100 জায়গায় 130/100। এটাকে আমরা সলভ করে নেব। এখানে দুটো শূন্য, এই শূন্য কাটলাম, এখানে শূন্য কাটলাম, তাহলে কত হবে দেখো না, এখানে হয়ে যাচ্ছে 0, 13 দুয়ে 26, আর কত হচ্ছে 13 5 65 দুয়ে 67। তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না, এখন হচ্ছে কত না 6760। তাহলে আগে তার খরচ ছিল 5200 টাকা, আর এখন খরচ হচ্ছে কত না 6760 টাকা। তাহলে সেক্ষেত্রে তার যেটা প্রশ্নে যেটা দিয়েছিল যে বৃদ্ধিপ্রাপ্ত খরচ কত, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত খরচ কত না 6760 থেকে আমরা কি করব না 5200 টাকা আমরা মাইনাস করে দেবো, 60 হবে। আর এক্ষেত্রে কত হবে না 7 8 7 15। তখন সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না বৃদ্ধিপ্রাপ্ত যে খরচ সেটা হচ্ছে কত না 1560। তো এটা গেল আমাদের কি না খরচ সংক্রান্ত তার যেটা জানতে চেয়েছিল যে বৃদ্ধিপ্রাপ্ত খরচ কত। তো আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে কি যে বৃদ্ধিপ্রাপ্ত তো কী হবে যে জমানো বা ইনভেস্ট সেটা কিন্তু নয়, সেটা সেখানে কী হয়ে গেছে না হ্রাসপ্রাপ্ত সঞ্চয়। তো যে সঞ্চয় করছে সেটা কিন্তু কমে গেছে। তো তার যে প্রাথমিক যে সঞ্চয় সেটা আমরা দেখে নিই। তো প্রাথমিক সঞ্চয় যেটা সেটা হচ্ছে কত না সেই যে 7200 টাকা ছিল তার কত হবে না তার হচ্ছে 5-18। তাহলে এটাকে আমরা প্রথমে বের করে নিই, 5-18, তাহলে 18 4 72 400 হবে। তাহলে সেক্ষেত্রে কত না 5 4 20, তো 2000 টাকা। এটা হচ্ছে কি না তার হচ্ছে প্রাথমিক সঞ্চয়। আর এখন হ্রাস পেয়ে তার সঞ্চয় কত হয়েছে না সেই যে হ্রাস পেয়েছে তার মানে এই 2000 টাকার উপর কত কমে গেছে সেটা আমরা দেখব, ঠিক আছে। তার কারণ কি এই 2000 টাকা হচ্ছে তার প্রাথমিক সঞ্চয়, আর এখন এর থেকে সঞ্চয় তার কমে গেছে, যেহেতু বলেছে -6 আমরা এখানে লিখি 6% তার কী হচ্ছে না সঞ্চয় কমে গেছে। তাহলে এই 2000 টাকার যদি 6% যদি কমে যায় তাহলে 6% কমে যাওয়ার অর্থ কি 100 থেকে কমে যাবে 6 কমে যাবে 94/100, সেক্ষেত্রে হয়ে যাবে। এখানে যেমন বলেছিল যে 30% তার বেড়েছে, সেইখানে করেছিলাম 130/100। আর এখানে যদি 6% তার হ্রাসপ্রাপ্ত হয়েছে বা কমে গেছে সঞ্চয়টা, তার মানে 100 - 6, তো সেক্ষেত্রে কত হবে 2000 টাকার কত হবে না 94/100। আমরা এটা ক্যালকুলেট করে নেব। তাহলে সেক্ষেত্রে 100 দিয়ে আমরা কাটলাম, তাহলে সেক্ষেত্রে 0 হচ্ছে, এখানে কত হচ্ছে 4 2 8 আর 9 2 18। তার মানে সেক্ষেত্রে তার প্রাথমিক যে সঞ্চয় ছিল সেটা হচ্ছে 2000 টাকা, আর বর্তমান সঞ্চয় হচ্ছে কত না 1880 টাকা। তাহলে প্রশ্নে যেটা দিয়েছিল যে হ্রাসপ্রাপ্ত সঞ্চয় কত না হ্রাসপ্রাপ্ত সঞ্চয় আগে ছিল 2000 আর এখন হচ্ছে কত 1880। তার মানে এক্ষেত্রে হ্রাসপ্রাপ্ত যে সঞ্চয় সেটা হচ্ছে কত না 120 টাকা। তার মানে আগে যে সঞ্চয় করেছিল তার থেকে সে এখন কতটা কমিয়েছে না 120 টাকাটার সঞ্চয় তার কমে গেছে। ঠিক তেমনি তার যে খরচের ব্যাপারটা, আগে যে খরচ করতো সেটা হচ্ছে কত না যেটা ছিল সেটা হচ্ছে কত 6760 টাকা, আর এখন কি হয়ে গেছে না খরচ আগের থেকে বেড়ে গেছে। আগে ছিল 5200 টাকা, 30% খরচ বেড়ে যাওয়ার জন্য তার খরচ বেড়ে হয়ে গেছে কত 6760 টাকা। তাহলে তার খরচ কতটা বেড়েছে না 6760 - 5200, তো খরচ বেড়ে গেছে 1560 টাকা, কিন্তু তার সঞ্চয় কমে গেছে কত না 120 টাকা। তো অঙ্কটার ক্ষেত্রে বুঝে বুঝে করতে হবে। প্রথমে যেটা আমরা অনুপাত বের করলাম সেটা হচ্ছে ওদের টাকার যে অনুপাতটা, সেটার ক্ষেত্রে প্রথমে আমরা বের করে নেবো সেটা হচ্ছে কি যে প্রাথমিক খরচ কত ছিল, এবার সেই খরচের উপরে তার যদি 30% বাড়লো তাহলে বেড়ে তার কত হয়েছে, তাহলে টোটাল পার্থক্য কত না এটা থেকে এটা মাইনাস করব। ঠিক তেমনি আমাদের জমানোর ক্ষেত্রে যে প্রাথমিক তার যে সঞ্চয় সেটা কত না যা ছিল 7200 টাকা, তো অরিজিনাল ভ্যালু 7200 টাকার কী হবে না 5-18 হবে। এটা হচ্ছে প্রাথমিক সঞ্চয়, 2000 টাকা হচ্ছে তার প্রথমে সে জমাতো, আর এখন জমানো সে আগের থেকে 6% কমিয়ে দিয়েছে। তার মানে এই 2000 টাকার 6% যদি কমে যায় তার মানে সেক্ষেত্রে কত হবে 94/100। তো এখন জমাচ্ছে কত না 1880 টাকা। তাহলে সঞ্চয়ের যে পরিবর্তন বা কতটা সে তার হ্রাস পেয়েছে না 2000 - 1880, তো সেক্ষেত্রে উত্তর কত হবে 120। তার মানে এক্ষেত্রে দুটো উত্তর, একটা হচ্ছে যে তার কি হচ্ছে না যেটা ছিল যে 1560 একটা হবে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে তার যে খরচ বৃদ্ধি পেয়েছে, আর 120 টাকা তার কি হয়েছে না সঞ্চয় কমে গেছে বা হ্রাসপ্রাপ্ত হয়েছে। এবারের অঙ্ক দেখো ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয়ের অঙ্ক। তো এক্ষেত্রে কী দিয়েছে অঙ্কটাতে প্রথমে দেখে নিই যে 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং প্রতি ছাত্রী 25 টাকা পেল। ছাত্রীর সংখ্যা কত, সে ছাত্রের সংখ্যায় দিক বা ছাত্রীর সংখ্যা দিক আমরা খুব সহজে বের করতে পারবো। এখানে বলছে কত 1350 টাকা 50 জন ছাত্রছাত্রী পাচ্ছে। তাহলে 1350 টাকা যদি
কতজন ছাত্রছাত্রী পাচ্ছে বলছে না 50 জন ছাত্রছাত্রী পাচ্ছে। তাহলে এরা গড়ে কত করে পাচ্ছে সেটা আমরা প্রথমে দেখে নিই। তো 5 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 5 2 10, 5 7 35, তার মানে সেক্ষেত্রে গড়ে প্রত্যেক ছাত্রছাত্রী কত করে পাচ্ছে। যদি 1350 টাকা 50 জন পায় তাহলে এক একজন কত করে পাবে না 27 টাকা করে পাবে। এবার এখানে ছাত্রছাত্রী কত করে পাচ্ছে বলে দিয়েছে। ছাত্র পাচ্ছে 30 টাকা এবং ছাত্রী পাচ্ছে কত না ছাত্রী পাচ্ছে 25 টাকা। ঠিক আছে, একজন ছাত্র পাচ্ছে 30 টাকা এবং আরেকজন ছাত্রী পাচ্ছে কত না 25 টাকা, আর এখানে গড়ে পাচ্ছে কত না 27 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা সহজেই আমরা এই নিয়মের সাহায্যে করে ফেলতে পারবো। সেটা 30 এবং 27 এদের পার্থক্য কত 3, আর 27 এবং 25 এদের পার্থক্য কত 2। তার মানে ছাত্র, এটা হচ্ছে ছাত্র আর এটা হচ্ছে ছাত্রী, তার মানে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত না 2:3। তো এক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমাদের জানতে চেয়েছে ছাত্রের সংখ্যা কত। তো ছাত্রের যদি সংখ্যা জানতে চাই তাহলে সেক্ষেত্রে ছাত্র কত হবে না ছাত্র হচ্ছে কত না 50 জন, টোটাল তো হচ্ছে 50 এবং সেই 50-এর কত না 2:3, তার মানে সেক্ষেত্রে 2 আর 3 5, তো 5-এর মধ্যে কত না 2 ভাগ, তার মানে 2/5। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 5 দিয়ে কাটবো 10, তার মানে সেক্ষেত্রে ছাত্রের সংখ্যা হচ্ছে কত না 20 জন। যদি আমাদের একই রকমভাবে বলতো যে ছাত্রীর সংখ্যা কত তাহলে সেক্ষেত্রে করতাম কি 50কে আমরা কি করতাম না 3/5 দিয়ে করতাম এবং সেক্ষেত্রে কত হয়ে যেত 30। তো 30 আর 20 50। ঠিক আছে, খুব সহজভাবে আমরা করলাম। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা গড়ে কত পাচ্ছে সেটা আমরা বের করে নেব। আর যেহেতু তারপরে দেওয়া আছে যে প্রত্যেক ছাত্র 30 টাকা পাচ্ছে এবং প্রত্যেক ছাত্রী 25 টাকা পাচ্ছে, গড়ে পাচ্ছে 27 টাকা, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যার যে অনুপাত সেটা 2:3 বেরিয়ে গেল। তার মানে সেক্ষেত্রে ছাত্র হবে কত না 2/5 এবং ছাত্রী হবে কত 3/5, কার না 50-এর মধ্যে। তো সেক্ষেত্রে সহজেই আমাদের ছাত্র সংখ্যা বেরিয়ে গেল, সেটা হচ্ছে কত না 20 জন। এবারে যে অঙ্ক সেটা হচ্ছে মুদ্রা সংক্রান্ত অঙ্ক। তো অঙ্কটাতে কি বলছে প্রথমে দেখে নিই। বলছে যে একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রার সংখ্যার কত। এখানে 30টি 50 পয়সা নয়, মোট যেটা আছে মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 30টা এবং এই 30টার মধ্যে কি আছে না 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে। যেমন 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার মোট সংখ্যা হচ্ছে কত না 30টা এবং তাদের মান বা ভ্যালু কত না বলছে 12 টাকা। তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো আছে। তাহলে এখানে প্রথমে দেখো আমরা প্রথমে বের করে নেব যে এদের ক্ষেত্রে এভারেজ যেটা আছে সেটা হচ্ছে কি 12 টাকা। এটাকে আমরা প্রথমে কি করব না পয়সায় কনভার্ট করব। 12 টাকা মানে কত না 1200 পয়সা। তাহলে এখানে যদি টোটাল যদি মুদ্রার সংখ্যা বলছে কত 30, তাহলে এক একটা মুদ্রার মান কত হবে সেক্ষেত্রে তাহলে 30 দিয়ে আমরা ভাগ করে দেবো, 0 দিয়ে কাটলাম, তাহলে 3 4 12, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 40 হয়ে যাবে। ঠিক আছে, এটাকে কাটলে কত হবে না 40। তাহলে যে মুদ্রার যে এক একটার মান গড় মান সেটা কত বেরিয়েছে না 40 পয়সা। তাহলে আমরা প্রথমে কি করলাম না যেটা বলছে টোটাল হচ্ছে মুদ্রার সংখ্যা হচ্ছে 30টা এবং তাদের মান কত না 12 টাকা। তো যেহেতু এটা পয়সাতে আছে আমরা পরে দেখছি 50 পয়সা 25 পয়সা, তাহলে 12 টাকাকে আমরা পয়সাতে কনভার্ট করলাম 1200/30, তাহলে এক একটা মুদ্রার যে গড় মান সেটা কত বেরিয়েছে না 40 পয়সা। এবার আমরা খুব সহজে করতে পারবো। সেটা হচ্ছে কি যে একটা হচ্ছে 50 পয়সার মুদ্রা আছে এবং আর একটা 25 পয়সার মুদ্রা আছে এবং এখানে গড় যে মান বেরিয়েছে সেটা হচ্ছে কত না 40 পয়সা। তাহলে এদের আমাদের সংখ্যার অনুপাত সহজে পেয়ে যাব। সেটা হচ্ছে কত না 40 আর 25 এদের কত হবে না 15 এবং এক্ষেত্রে 50 আর 40 এদের কত হয়ে যাবে না 10 হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে হয়ে যাচ্ছে কত না 3:2। এই অনুপাতে কি আছে না 50 পয়সা এবং 25 পয়সার এই মুদ্রাগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের জানতে চেয়েছে যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তো 50 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলো হবে না টোটাল যে মুদ্রা সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে 30। তাহলে 30-এর কত হবে না টোটাল হচ্ছে অনুপাত কত 3 আর 2 5, তো 5-এর মধ্যে 50-এর অনুপাত কত না 3। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের 30-এর কত হবে না 3/5 হয়ে যাবে। তাহলে 3/5 করলাম, তাহলে কত হচ্ছে 5 6 30, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 6 3 18টি কী আছে না 50 পয়সার মুদ্রা আছে। সুতরাং খুব সহজভাবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যখন এই মিশ্রণের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আনতে গেলে আমাকে কি করতে হবে না যেহেতু দুটো পয়সা দেওয়া আছে, একটা হচ্ছে 50 পয়সা এবং আরেকটা হচ্ছে 25 পয়সা, তাহলে তার যে গড় বা এভারেজ যে মান যে পয়সা সেটা প্রথমে বের করব। সেটা কি করে করলাম না মোট মুদ্রার সংখ্যা 30টা এবং তার মান হচ্ছে কত না 12 টাকা। তাহলে 12 টাকাকে পয়সা কনভার্ট করে 1200/30, তো এক একটা পয়সার মান কত বেরিয়ে গেছে 40 পয়সা। তাহলে 50 পয়সা 25 পয়সা আর গড় মান হচ্ছে কত 40 পয়সা। তাহলে 50 পয়সা এবং 25 পয়সার সংখ্যার অনুপাত কত 3:2।
তাহলে সেক্ষেত্রে আমাদের 50 পয়সার কত হবে না 3 আর 2 5-এর মধ্যে 3-এর 5 কার না 30টা। তাহলে 30-এর 3-এর 5 মানে এক্ষেত্রে 50 পয়সা কতগুলো আছে না 18টি আছে। ঠিক একই রকমভাবে যদি 25 পয়সা বলতো তাহলে সেক্ষেত্রে 30-এর কত হয়ে যাবে না 2-এর 5 করতাম, ঠিক আছে, এবং সেক্ষেত্রে তাহলে উত্তর কত হয়ে যেত না সেক্ষেত্রে হয়ে যেত 12। তো এবারের অঙ্ক দেখো, সেটা হচ্ছে কি যে এখানে ওই 2 পা এবং 4 পা যে সমস্ত প্রাণী সম্পর্কিত আছে আর কি। তো এখানে সেরকমই একটা আছে, সেটা হচ্ছে কি যে একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত। তো এই নিয়ে আমার একটা বেশ ভালো ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, তাহলে কিভাবে হচ্ছে সেটা তোমরা জানতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে মিশ্রণের যে পদ্ধতি, বেসিক পদ্ধতি, তার সাহায্যে আজকে আমরা শেখাচ্ছি। তো ঠিক সেই পদ্ধতিতে আমরা দেখিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো তো কত বলছে না 70টা আছে এবং টোটাল পায়ের সংখ্যা হচ্ছে কত না 20। একটা জিনিস দেখো যে 70টা টোটাল প্রাণী আছে এক্ষেত্রে, মানে টিয়া এবং হরিণ মিলে, এবং তাদের যে পায়ের সংখ্যা টোটাল সেটা কত দিয়েছে না 200 দিয়েছে। এই দুটো আমাদের কাছে আছে। তো এক্ষেত্রে আমরা যখন মিশ্রণের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যদি যাই তাহলে সেক্ষেত্রে কী হবে না যেহেতু পায়ের সংখ্যা আছে তাহলে আমরা কি করব এখানে পা তাদের কত সেটা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে রেখে নিই যে একটা হচ্ছে কি না একটা হচ্ছে টিয়া, তাই তো, একটা হচ্ছে টিয়া এবং আরেকটা কি প্রাণী দেওয়া আছে না হরিণ দেওয়া আছে, আর একটা হচ্ছে কি না হরিণ, ঠিক আছে। তো এখানে যে দুটো প্রাণী আছে যদি ধরে নিই যে এক্ষেত্রে কি আছে যে 70টি টিয়া আছে, তো 70টি যদি টিয়া থাকে টিয়ার পায়ের সংখ্যা কত, এক একটা টিয়ার পায়ের সংখ্যা 2, তাহলে 70টি যদি টিয়া থাকে তাহলে তাদের পায়ের সংখ্যা কত হবে না 70 গুণিতক 2 তো 140 হবে। আর যদি ধরে নিই যে 70টি হরিণ আছে তাহলে একটা হরিণের কটা পা না 4টে পা, তাহলে 70টা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে না 7 4 28, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে টোটাল পায়ের সংখ্যা হচ্ছে কত না 280। তাহলে টিয়ার টোটাল পায়ের সংখ্যা যদি 70 করে এদের সংখ্যা হয় তাহলে এক্ষেত্রে হবে 140 এবং এক্ষেত্রে হবে কত হরিণের ক্ষেত্রে 280, কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে কিন্তু টোটাল পায়ের সংখ্যা কত না 200। তাহলে এক্ষেত্রে আমরা সহজেই এদের যে সংখ্যার অনুপাত আমরা এখান থেকে বের করতে পারবো। সেটা হচ্ছে কত যে 200 এবং 140, তো সেক্ষেত্রে কত হবে না 60, আর 280 এবং 200 এদের ক্ষেত্রে ডিফারেন্স কত হবে না 80 হবে। শূন্য কাটলাম তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে কাটলে কত হবে না 2 4 8, আর এক্ষেত্রে কত হবে না 2 3 6। তার মানে এক্ষেত্রে যে টিয়া এবং হরিণের যে সংখ্যার যে অনুপাত সেটা কত হবে না 4:3। তার মানে 4টে যদি টিয়া পাখি থাকে তাহলে 3টে হরিণ থাকবে। তো আমাদের প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে হরিণের সংখ্যা কত, ঠিক আছে, আমাদের হরিণের সংখ্যা জানতে চেয়েছে। তো হরিণের সংখ্যা তাহলে কত হবে না হরিণের সংখ্যা থেকে টোটাল তো কত আছে 70টা প্রাণী আছে এখানে, তো 70টা প্রাণীর মধ্যে তাহলে টিয়ার পাখি হরিণের সংখ্যা কত হবে না 70-এর মধ্যে কত হবে টোটাল অনুপাত হচ্ছে কত 4 আর 3 7, তো 7-এর মধ্যে কত হচ্ছে না 3, তার মানে হরিণের সংখ্যা হচ্ছে কত না 3-এর 7, ঠিক আছে। এদের যে হরিণের যে সংখ্যা সেটা হচ্ছে কত না 3-এর 7, তা 7 দিয়ে কাটলাম সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 10, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 10 3 30টি হচ্ছে কি না হরিণের সংখ্যা। সুতরাং খুব সহজেই তোমরা বুঝতেই পারছো যে সেটা হচ্ছে কত না এখানে যে সংখ্যাগুলো দিয়েছিল যে টোটাল হচ্ছে 70টি প্রাণী দিয়েছে এবং তাদের পায়ের সংখ্যা দুটো দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু পায়ের সংখ্যা আছে, আর এবার বলে নিচ্ছি যদি পায়ের সংখ্যা আছে তাহলে সেক্ষেত্রে আমাদের এদের টিয়া এবং হরিণের পায়ের সংখ্যার সঙ্গেই আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। তো 70টি যদি টিয়া থাকে তাহলে দুটো করে পা 140টা টোটাল পা হবে, আর হরিণে 4টে করে পা তাহলে সেক্ষেত্রে 7 4 8 280টা হবে, কিন্তু এখানে দিয়েছে টোটাল পায়ের সংখ্যা 200, তার মানে এদের যদি অনুপাত বেরোলো 4:3, তার মানে যদি টিয়া যদি 4টে থাকে তাহলে হরিণ কটা থাকবে 3টে থাকবে, তাহলে মোট প্রাণী তো হচ্ছে 70, তো তার মানে হরিণের বের করতে বলে তো হরিণ কত না টোটাল 7-এর মধ্যে 3, তার মানে 70 গুণিতক 3/7, তো সেক্ষেত্রে হরিণের সংখ্যা কত 30। ঠিক একই রকমভাবে যদি টিয়া বলতো তাহলে সেক্ষেত্রে 70-এর সঙ্গে আমরা কত গুণ করতাম না 4/7 গুণ করতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের বেরিয়ে যেত কত না 40টা। সুতরাং আজকে যে অঙ্কগুলো করালাম একাধিক অঙ্ক, এবং সেটা মিশ্রণের যে চ্যাপ্টার রয়েছে সেই মিশ্রণের যে বেসিক পদ্ধতি সেই বেসিক পদ্ধতির সাহায্যে কিন্তু এই সমস্ত অঙ্কগুলোকেও এইভাবে খুব সহজভাবে করা যায়। তো এই ধরনের অঙ্কগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো, তার কারণ এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে। সুতরাং যদি প্র্যাকটিস থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সহজেই কিন্তু পরীক্ষায় দেখা মাত্রই তোমরা কিন্তু এই পদ্ধতিতে করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা জানিও, আর আমার চ্যানেলে যারা নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও,
তাহলে কী হবে, এই ধরনের নিত্য নতুন যে সমস্ত ভিডিও আমি ডেইলি পাবলিশ করছি তার লিঙ্ক সরাসরি তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।